বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জনতা ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন, এবং আমার ডানে রয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS এর নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি বাংলাদেশে এখন সংস্কার নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, একটা ব্যাপক রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে নতুন একটা যাত্রা শুরু করেছে। অনেকে এটাকে নবজন্ম বলছেন, নতুন বাংলাদেশ বলছেন। নির্বাচন সামনে, সে নির্বাচন নিয়েও নানা রকমের অনিশ্চয়তা আছে, কিছু অর্জন আছে, কিছু ব্যর্থতা আছে, হতাশাও আছে জনমনে। কিন্তু আমি রূপান্তরের প্রক্রিয়াটা যেটা এখন আমরা দেখছি, এই নানা ধরনের রেটরিক, ন্যারেটিভ বা বয়ান যেভাবেই বলি না কেন, সেখানে সমাজ, রাষ্ট্রের অর্থনীতিতে কী ধরনের পরিবর্তন আপনারা লক্ষ্য করছেন? আপনি যেহেতু প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম সারা দেশেই গ্রাসরুট লেভেলে কাজ করেন, আপনার কাছ থেকে আমি শুনবো। তার আগে ডক্টর জামাল, যেহেতু আপনি একজন অর্থনীতিবিদ এবং রাজনৈতিক অর্থনীতিও খানিকটা চর্চা বা বোঝার মধ্যে আপনারা আছে, আপনি কি দেখেন? দেখুন, সংস্কার, যেহেতু আপনি সংস্কার নিয়ে আলাপ করছেন, এটা একটা চলমান প্রক্রিয়া। যে কোনো জীবন ব্যবস্থা, আমি এক সময় যখন ছোট ছিলাম তখন কিভাবে চলছি, বড় হয়ে কিভাবে চলছি, ছাত্র থেকে বড় হয়ে চাকরি জীবনে এসেছি তখন তো আমার লাইফ স্টাইলকে আই হ্যাড টু অ্যাডজাস্ট। একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা, রাজনৈতিক ব্যবস্থাপনা, এগুলোর ক্ষেত্রে পর্যায়ক্রমে পরিবর্তন আসে। যেমন এক সময় আমাদের বাংলাদেশের হিসাবেই ধরেন, বাংলাদেশে একটা 1971 সালের যুদ্ধের 16ই ডিসেম্বরে যখন আমরা বিজয় দিবস উদযাপন করি, এবং 71 সালে যুদ্ধের শেষের পরে বাংলাদেশ একটা স্বাধীন দেশ হল। সেই যুদ্ধের মধ্যে দিয়ে প্রথম দিকে আমাদের রাষ্ট্র কাঠামোটা অনেকটা সমাজতান্ত্রিক পদ্ধতিতে গেছে। এটা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এক্সপেরিমেন্ট হয়েছে বিভিন্ন কায়দায়। আমাদের এখানে, আমাদেরটাই যদি আমরা ধরি, তাহলে আমাদের এটা পরবর্তীকালে এটা ইকোনমিক যে দর্শন, সেই দর্শনটা সমাজতান্ত্রিক থেকে আস্তে আস্তে বাজার অর্থনীতির দিকে মুভ করছে। এক সময় সোভিয়েত ইউনিয়নের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়নের ওই সময় যে আপনার একটা সমাজতন্ত্রের যে ফ্লো ছিল, সেই ফ্লোর মধ্যে দেখা গেছে যে নর্থ কোরিয়া সোশ্যালিস্ট ব্লকে, সাউথ কোরিয়া ক্যাপিটালিস্ট ব্লকে আসলো। আসার পরে দুইজনের মধ্যে কম্পিটিশন চললো, একই দেশ দুই ভাগ হয়ে গেছে। কিন্তু দেখা গেছে যে সাউথ কোরিয়া সাকসেস স্টোরি দেখাইতে পারছে, আবার ওইদিকে নর্থ কোরিয়া কিন্তু ওইভাবে দেখাতে পারে নাই। যেই কারণে দেখা গেছে পরবর্তী পর্যায়ে ইউরোপের যে সমস্ত দেশগুলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেকেই কিন্তু আপনার সোশ্যালিস্ট ইয়ের দিকে গেছে। যাওয়ার পরে তারাও কিন্তু এখন আবার পরবর্তী জার্মানি একসাথে হলো, জার্মানি ভাগ হইল, একবার ভাগ হয়ে আবার একসাথে হলো। ভাগ হয়েছে কেন? এক গ্রুপ গেছে সোশ্যালিস্ট, আর একটা হলো ক্যাপিটালিস্ট ব্লকে। এবং পরবর্তীতে তাদের মধ্যে একটা রিয়েলাইজেশন আসলো যে আমরা দুইজন একসাথে যদি চলি, সোশ্যালিস্ট যেটা, সেটা ক্যাপিটালিস্টের সাথে মিশছে, জার্মানি একসাথে হয়ে গেল। এইভাবে সোভিয়েত ইউনিয়ন ভুক্ত যে সমস্ত দেশগুলো ছিল, তারা অ্যাকসেপ্টিং কিউবা এবং আরও কয়েকটা দেশ, ছোটোখাটো দেশ ছাড়া ওইভাবে এখন নাই। তার মানে কি, এই যে ব্যবস্থাপনাটা, অর্থনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থাপনাটা, সেটা যুগে যুগে পরিবর্তন হয়েছে। আবার উইথ দি অ্যাডভেন্ট অফ টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের কারণে কিন্তু আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও একটা বিরাট পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটা হলো ডিজিটালাইজেশন। এবং এখন যেমন আমরা আমাদের দেশে একসময় আমরা বিটিভি ছাড়া আর কোনো নিউজ ছিল না, এখন কতগুলো টেলিভিশন চ্যানেল আছে, প্রত্যেকের নেটওয়ার্ক, সারা দেশের লোক। এটা কিন্তু একটা পার্ট অফ এডুকেশন। হোল জনগোষ্ঠী এখন কিন্তু টেলিভিশন না দেখে ঘুমায় না। তার মানে কি, এটাতে সে শিক্ষিত হয়ে উঠতেছে। এই যে টেলিভিশনে এই সমস্ত আপনারা যে টক শোগুলো অর্গানাইজ করেন বা অন্যান্য ইয়েগুলো করেন, সেগুলোতে দেখা গেছে যে এটাও কিন্তু অনেক লোক কিন্তু এটাতে গেইনার
হচ্ছে। এই যে মানে প্রতিটা টকশোতে নতুন নতুন জিনিস আলাপ হচ্ছে, আলাপ হওয়ার মধ্যে দিয়ে গ্রামের লোক কিন্তু শিক্ষিত হচ্ছে। সে কিন্তু তাকে অত আন্ডার এস্টিমেট করা ঠিক হবে না। ওখানে বসে বসে এসে এটা ফলো করতেছে, কে কি বলে এগুলো দেখতেছে। এই দেখার মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান ব্যবস্থা, তারপরে ডিজিটালাইজেশন, এখন লাস্টে এসে এখন হচ্ছে ডিজিটালাইজেশন। এই ডিজিটালাইজেশনে আপনার যে আমাদের যে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম, তারপরে আপনার অটোমেটেড ক্লিয়ারিং হাউস। আমার সুযোগ হয়েছে 2008-এর গভর্নমেন্ট যখন ছিল, তখন আপনার এই যে চেক ক্লিয়ারিং হাউসটা অটোমেটেড হলো প্রথম। ওই প্রজেক্টে আমার 3 বছর কাজ করার সুযোগ হয়েছে। তখন দেখলাম এই যে এখন কিন্তু আপনার একটা বাংলাদেশ থেকে, এই ঢাকা থেকে একটা মানে গার্মেন্টসে চাকরি করে একটা মেয়ে, মনে করেন কুড়িগ্রাম থেকে আসছে, সেই কুড়িগ্রামে এই মেয়েটা যখন রোজগার করে তার ফ্যামিলির কাছে টাকা পাঠায়, উইদিন এ সেকেন্ড ওখানে তার বেনিফিশিয়ারি টাকাটা পাচ্ছে এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। তার মানে কি এখন এটাও একটা বিরাট চেঞ্জ। সেগুলো তো ধরেন আগে হয়েছে। আমি জানতে চাইছিলাম এই মা সারপ্রাইজিং এর পরে যত কত এক বছর সারপ্রাইজিং এ এখন ধরেন তারপরের যে এখন অর্থনৈতিক যে ব্যবস্থাপনা, এটার একটা নিজস্ব কায়দা আছে এবং সরকার, রাষ্ট্র পরিচালনা করা, তারপরে ফ্যামিলি পরিচালনা করা, বিজনেস অর্গানাইজেশন চালানো, এনজিও চালানো, ব্যাংক চালানো, ইন্স্যুরেন্স কোম্পানি চালানো, ডিফারেন্ট আর্ট। এবং এটা চালানোর জন্য সরকার যে উপরে বসে আছে, সরকারের নীতি নির্ধারণগুলো উনি করে দিবে, বাকিরা এটা ফলো করবে এবং ওইটা অনুযায়ী এটা রুলস অফ বিজনেস অনুযায়ী চলবে। সেই পার্লামেন্ট এখন আপনি যদি এইটা চালাইতে যদি, এবং আইন শৃঙ্খলাটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং ইন্টারন্যাশনাল যে রিপুটেশন, সেই রিপুটেশনটা নির্ভর করে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কিভাবে চলছে এবং বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থার মধ্যে যদি বিচারহীনতা থাকে, বিচার ব্যবস্থার মধ্যে যদি বিচারহীনতার পার্সেন্টেজ বেশি থাকে, ইন দ্যাট কেস এখানে মানুষ কোনো ইনভেস্ট করবে না। এই পরিবেশ রক্ষা করার দায়িত্ব হলো সরকার যারা চালায় তারা। এবং সেখানে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি কোন সময় কিভাবে দরকার ম্যানেজ করবে, ওইটার জন্য দক্ষ লোক দরকার। এবং সেটা যদি না চালাইতে পারেন, তাহলে কিন্তু বিদেশিরা এখন কিন্তু এখানে এসে দেখার দরকার নেই, স্যাটেলাইটের মধ্যে দিয়ে বাংলাদেশে কি ঘটনা ঘটতেছে সবাই জানতে পারতেছে। তার মানে কি এই যে, এবং এই যে আমাদের এখানকার যে টক শোগুলো আপনারা অর্গানাইজ করতেছেন, এটা বাইরে থেকে দেখতেছে না, বাঙালি সবাই, বাংলাদেশের বাইরে আমাদের দেশি লোক যারা আছে এরা সবাই দেখতেছে না। এভরিবডি ইজ ইভ্যালুয়েটিং, মানে হোল সিচুয়েশনটা কি আছে, এবং সেই ইভ্যালুয়েশনের মধ্য দিয়েই দেখো যে বিজনেস পরিবেশটা কি ফেভারেবল না আনফেভারেবল। জি, ডক্টর হোসনারা বেগম, আপনার কাছ থেকে বুঝতে চাই যে সারা দেশে মানুষের মধ্যে, জেনারেল মানুষের মধ্যে পারসেপশনটা কি তৈরি হয়েছে গত 1 বছরে বা বেশি সময়ে, কতটা তারা স্বস্তিতে আছে? ধন্যবাদ আপনাকে, চ্যানেল আই তৃতীয় মাত্রা এবং সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ। এতক্ষণ আপনার সংস্কার এবং মানুষের পরিবর্তন, মানসিকতার যে ইস্যুটা আপনি জানতে চাচ্ছেন, যেটা সম্মানিত বড় ভাই জামিল ভাই যেটা বললেন, এইটা তো স্বাভাবিকভাবে গোটা বিশ্বেরই একটা স্বাভাবিক সংস্কার বা পরিবর্তন, এইটা অবধারিত হচ্ছে। যেমন আমাদের এই মাটি, এই জমিনে এক সময় শাসন করেছে আপনার হলো মোগল সম্রাট, নবাবেরা, তারপর ইংরেজ, তারপর হলো আপনার ইংরেজের পরে আমরা দীর্ঘ 250 বছর পর আমরা স্বাধীন হলাম, মানে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত, তারপর বাংলাদেশ, এই সমস্ত রেজিমে কিন্তু একটা নেসেসারি সংস্কার, এটা আমরা চাই বা না চাই, এইটা বাই নেচার এটা হয়ে আসছে। তবে এই সংস্কারগুলো, এই পরিবর্তনগুলো যেন সহায়ক হয়, মানুষ বান্ধব হয়, মানবতা বান্ধব হয় এবং উন্নয়ন বান্ধব হয়।
এইটাই ছিল আমাদের ফ্যাসিলিটেশন করার দায়িত্ব। যারা সরকার, ভাই যেটা বললেন যে সরকার বা আমাদের গার্ডিয়ান বা আমাদের যারা পাওয়ার স্ট্রাকচারে আছেন, যে লেভেলেই থাকুন না কেন, তাদের এইটা হওয়ার কথা ছিল। তো তারা আন্তরিকভাবে এই সংস্কারগুলোকে কিন্তু ফ্যাসিলিটেট করছেন না। তো এইটা আপনি যে কথা বললেন, গ্রামের মানুষেরা এটা এত স্বচ্ছ, তারা এগুলো সুন্দর, আমাদের থেকে ভালো রাজনীতি তারা বোঝে। যেমন এই যে এখন বিভিন্ন আপনার পেপার, পত্রিকা, রেডিও, টেলিভিশনে যখন শোনে যে আমাদের রিজার্ভ অনেক বেড়ে গেছে, তো কয় যে, তখন বলে যে ক্যাশ বাক্সে টাকা আছে, তাতে আমার ব্যবস্থা তো ক্ষতি। ক্যাশ বাক্সে টাকা থাকবে কেন? টাকা রোলিংয়ে থাকবে, ক্যাশ বাক্সে কেন? সে বিজনেস বুঝে। এটা গ্রামের গরিব মানুষে পছন্দ করতেছে। তারপরে প্রশ্ন করে যে লোকজন বলে যে এখন যে সরকার, তাদের অভিজ্ঞতা নাই, রাজনীতির অভিজ্ঞতা কম, এনজিও সরকার। তো সেই সরকারের সময় যতটা মিনিস্ট্রি, ততটা মন্ত্রী বা ততটা অ্যাডভাইজার নাই কেন, কম কেন? তো এর উত্তর, তারা কিন্তু উত্তর চায় আমাদের কাছে। তো তখন যদি বলি যে কিছু খরচ কম করার জন্য বা সাশ্রয়, কয় যে এই খরচ দেখলে অন্য খরচ তো বেড়ে যাবে, দেশের গ্রোথ, দেশের অগ্রযাত্রা কমে যাবে। তো কেন যতটা মিনিস্ট্রি ততটা অ্যাডভাইজার নাই? একদম গ্রামের সাধারণ মানুষ, কৃষক মানুষের এগুলো প্রশ্ন। আর তাদের আশা হলো যে আমরা যত পরিষ্কারই হোক, পরিবর্তনই হোক বা সংস্কারই হোক, এই সংস্কারগুলো আমাদের বান্ধব, আমাদের চাওয়া পাওয়া মোতাবেক হয় না। তো এইবার আপনার হলো, এইবার যে জুলাই 36শে জুলাই হলো, এই জুলাইয়ের এই পরিবর্তনটা আমরা খুবই আশা করেছিলাম যে একদম আমাদের চাওয়া পাওয়ার মতো করে হবে, আমাদের বান্ধব হবে। কারণ যারা এই পরিবর্তন বা এই অভ্যুত্থানের সঙ্গে যারা ছিল, তারা নিরাপদ সড়ক আন্দোলন, তারা এর আগে আপনার হলো কি বলা হয়, কোটা বৈষম্য বিরোধী আন্দোলন, আবার এখনও বৈষম্য বিরোধী আন্দোলন। কারণ সকল প্রকার বৈষম্যই তো আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই বৈষম্যগুলো বিলোপ করতে পারলেই সংস্কারটা ভালো হবে। তো সুতরাং এখন খুবই আশাবাদী আমরা যে এখন বৈষম্য দূর হবে। আর আমাদের যেটা চাওয়া পাওয়া, সেটা হলো যে সংস্কার হবে, যে সংস্কারে আমাদের আর এরকমের এক পক্ষ পালায় যাবে বা এক পক্ষ নিষ্ক্রিয় থাকবে, আর এক পক্ষ সবল হবে, এটা কি? তা হবে কেন? কিছু কম বেশি সবাই তো দেশের জন্য কিছু না কিছু করে, দেশের প্রতি দরদ আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, তাদের ফলোয়ার আছে। সুতরাং সব মহলই এখানে যেন থাকতে পারে। হয়তো কেউ স্টিয়ারিংয়ে থাকবে, কেউ ব্যাক বেঞ্চে থাকবে। যিনি একবার ব্যাক বেঞ্চে থাকবে, তিনি আর একবার স্টিয়ারিংয়ে যাবে। কিন্তু দেশ ছাড়া, আড়া জঙ্গলে থাকা, ধানের জমিতে থাকা, এর আগে বিএনপি আপনার জমির খেতে খেতে বিভিন্ন জায়গায় তারা আপনার জীবনযাপন করা লাগছে। তো এখন আবার যারা, তাদের আবার এমনকি দেশের মধ্যে, দেশের বাহিরে এবং কে কোথায় আছে, আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়া লাগছে। কয় যে এগুলো তো আমাদেরকে খুবই চিন্তিত করে এবং এগুলোর পরিণাম ভালো নয়। মানে বদলা হবে, একটার পর আর একটা আসবে। কবে আমাদের কোথাও হচ্ছে না, হ্যাঁ, কবে আমাদের সুখ শান্তি আসবে? সুতরাং সংস্কারের আশা ছিল যে বন্দোবস্তর পরিবর্তন, মানুষের মধ্যে আর দুর্নীতি করব না, তারপর স্বজনপ্রীতি করব না, অন্যায় করব না, দখলবাজি, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী করব না। কারণ এ করে লাভ নাই, এ করার পরে আমাদের একসময় কষ্ট হয়। সুতরাং আমরা সবাই এখন ভালো পথে চলব।
তা কই দেখছি না তো, সে ভালো পথ তো আসতেছে না। এই হতাশা সাধারণ মানুষের মধ্যে। তো এই হতাশা দূর করতে না পারলে কিন্তু আপনার যত এলিটই হোক, যত বড় রাজনীতিবিদই হোক না কেন, আপনার তারা গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আর না হোক, এইভাবে বিশৃঙ্খলাতন্ত্র চলে আসবে, এসে সব ডিস্ট্রয় করে দেবে। গণতন্ত্র থাকলেও কিন্তু মানুষের মনে সাংঘাতিক অশান্তি, মানুষের মনে ফ্রাস্ট্রেশন, মানুষের মনে প্রতিবাদী চেতনাতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত, সেই সময় আপনার সুরক্ষা কে দেবে? আপনার সুরক্ষা আপনার নীতি নৈতিকতা, আদর্শ, আপনার মানবিকতা, এগুলো মানুষ বুঝতে হবে, তবেই না সুরক্ষা হবে। তো এই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষের কাছে অত্যন্ত স্পষ্ট, এবং সাধারণ মানুষ খুবই আকাঙ্ক্ষিত ভালো পরিবর্তনের জন্য, ভালো সংস্কারের জন্য সাধারণ গ্রামের মানুষ আকাঙ্ক্ষিত। কারণ ভাইয়ের উদ্দেশ্যে বলছি, সারা বাংলাদেশে আমাদের প্রায় 2000 অফিস আছে, 1 লক্ষর বেশি কমিউনিটি বেসড অর্গানাইজেশন, সমিতি আছে। তাদের কাছে গেলে মনে হয় তারা অত্যন্ত একেবারে অর্গানিক রাজনীতিবিদ, এত সুন্দরভাবে কথাবার্তা বলে এবং বোঝে সবকিছু। এটা মিডিয়ার সাকসেস স্টোরি। ডক্টর জামাল, আপনি শুনছিলেন এবং মানে আপা যে বক্তব্য ইয়েটা রাখলেন, রিয়েল সিচুয়েশনটা কিন্তু উনি অনেক সুন্দরভাবে এটা তুলে ধরছেন। সেটা হলো যে বাংলাদেশ ধরেন একটা রাষ্ট্রের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা নির্ভর করে কিসের উপরে? জনগণ তারা যদি সুখে শান্তিতে থাকে, সেটার একটা বহির্প্রকাশ। এই যে বহির্প্রকাশটা হয়, এখন ধরেন আমাদের বাংলাদেশের সাথে সোমালিয়ার সাথে কি ডিফারেন্স? সোমালিয়া একটা অকার্যকর রাষ্ট্র, এখন আমরা এখনও কার্যকর আছি। এখন আমরা কোন সময় আবার সোমালিয়ার মতন হয়ে যায় কিনা, আমাদের অবস্থা যদি এরকম থাকে, মিসম্যানেজমেন্ট এবং নিয়ম কানুন, আইন শৃঙ্খলা, তারপরে কোর্ট আদালত, সব কিছু যদি ঠিক মতন থাকে এবং মানুষের মধ্যে নেই, এই যে বৈষম্য যেটা বললেন, বৈষম্যের কথা উনি কিন্তু আলাপ করছে। এবং এই যে বৈষম্যের মধ্যে নারী পুরুষের মধ্যে বৈষম্য, আঞ্চলিকতার বৈষম্য, চাকুরিতে বৈষম্য, তারপরে ভর্তির বাণিজ্যে বৈষম্য, সমস্ত কিছুতে বৈষম্য যদি থাকে, তাহলে তো ইয়াং জেনারেশনের কাছে এটা একটা চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু আপনার হয়েছে। এবং হওয়ার মধ্যে দিয়ে তাহলে ওইখান থেকে আমরা কী শিক্ষা লাভ করলাম? যেমন আপনার এই যে জুলাই অভ্যুত্থানে আমরা যে হয়েছে এখানে, এবং সেটার রেজাল্ট আমাদের কোন জায়গায়, শিক্ষাক্ষেত্রে কোন জায়গায় আমরা উপকার পাইছি, অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা কোন জায়গায় উপকার পাইছি, আমরা কি ট্যাক্স ডিপার্টমেন্টের মানে উন্নতি কোন জায়গায় পাইছি, তারপরে দুদকের কার্যক্রমে আমরা কতটুকু উন্নতি পাইছি, কোর্ট আদালতে বিচারের ক্ষেত্রে আমরা কতটুকু উন্নতি পাইছি, এটা রিভলিউশনের সময় আসছে। সেই রিভলিউশনের সময়টা এটা প্রত্যেকটা ইস্যুতে, ল্যান্ড ম্যানেজমেন্টে যে সমস্ত দুর্বলতাগুলো আছে, আবার এই ল্যান্ড ম্যানেজমেন্টে কিন্তু ডিজিটালাইজও করা হয়েছে, এবং অনেকে এটার পক্ষে বিপক্ষে লোকজন আছে। কিন্তু একটা সাকসেস স্টোরি যদি বিল্ড আপ হয়ে থাকে, তাহলে সেটা এখন কিভাবে আমাদের যাচ্ছে। আর সরকার একটা চলমান প্রক্রিয়া, সেই সরকার চলমান প্রক্রিয়ার বলে আগের সরকার যেই সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো 5 ইয়ার প্ল্যানের মধ্যে অ্যাপ্রুভ করা হয়েছে, সেটা কিন্তু আমেরিকার মতন দেশে এগুলো কিন্তু চেঞ্জ হয় না, ইংল্যান্ডে চেঞ্জ হয় না, বিরোধী দল আসলেও। কিন্তু আমাদের এখানে দেখা গেছে যে একটা সরকার চেঞ্জ হয়ে গেলে তার যে 5 ইয়ার প্ল্যান সেটার মধ্যে চেঞ্জ হয়ে যায়, ধারাবাহিকতা থাকছে না। তাহলে দেশ যে মানুষ তো চায় পরিবর্তনটা কিসের জন্য? উন্নতির জন্য। প্রত্যেকটা লোক এখন সেই উন্নতি, ওনার যে খাদ্য অভ্যাস থেকে আরম্ভ করে শিক্ষা বাজার, রোড ট্রান্সপোর্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসের একটা পরিবর্তন, পরিবর্তন মানে ডিসিপ্লিনের জন্যই তো পরিবর্তনটা করা। সেই ডিসিপ্লিনটা
মধ্য দিয়ে মানুষ শান্তিপ্রিয়ভাবে জীবনযাপন করতে পারে, এবং সেইটা আমি দিতে পারছি কিনা সেটা যদি শিওর না হয়, তাহলে কিন্তু এই পরিবর্তন কিন্তু লাভের থেকে লোকসানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা। এবং সেই লোকসান যাতে না হয়, অ্যাটলিস্ট ব্রেক ইভেন পয়েন্টে খরচ আর ইনকাম এবং খরচের যদি সমান সমান হয় তাও গেল, কিন্তু খরচ যদি বেড়ে যায় ইনকামের থেকে, তখন কিন্তু দেশের একটা ক্ষতিকর দিকে দেশ লিড করবে। এবং এইটার মধ্য দিয়ে ওই ধরেন আপনার আফগানিস্তান, তা আফগানিস্তানের মতন দেশও নাকি এখন মুদ্রা ব্যবস্থাপনায় অনেক উন্নতি করছে, এই যে তালেবানরা আসার পরে। কিন্তু দেখেন আফগানিস্তানকে একটা ফেইল্ড স্টেট হিসেবে একসময় কম্পারিজন হইতো, এখনও কিন্তু ওইটার থেকে মনে হয় তারা বাহির হইতেছে। তারপরে সোমালিয়া, উত্তর ইয়েমেন, দক্ষিণ ইয়েমেন, তারপরে অন্যান্য আরও যতগুলো দেশ আছে নিচা, আমরা বাংলাদেশ তো একটা লেভেলে ছিলাম। এখন আমরা যদি আমাদের গ্রোথ রেট যেখানে ছিল সেখানের থেকে যদি আমি নিচের দিকে নামি, আর জীবন ব্যবস্থায় যদি জীবনের স্ট্যান্ডার্ড কমে যায়, লিভিং স্ট্যান্ডার্ড কমে যায়, জীবনের খরচ বেড়ে যায়, তাহলে অটোমেটিক্যালি তো এটা নিচের দিকে যাবে। নিচে যাওয়ার মধ্য দিয়ে মানুষ তখন কিন্তু আবার কিন্তু এই ধরনের পরিবর্তনের চিন্তাভাবনা হবে, এবং এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া থেকে উন্নতিটা যেটা হচ্ছে সেটাকে আরও উপরে দিকে, এই যে বলে না আপনার আশায় মানুষ বাঁচে, দেশ বাঁচে ভালোবাসায়, একটা সব আছে। এটা প্রথম আলো মনে হয় ইয়েতে একটা কোটেশন আছে। তো তাহলে মানে কি, আমার যদি হোপস অ্যান্ড অ্যাসপিরেশন না থাকে, আশা ভরসা না থাকে, উচ্চাকাঙ্ক্ষা ফুলফিল না করতে পারি। একটা ছেলে প্রাইমারি স্কুলে পড়তে এসে স্কুলের পরীক্ষা বাদে আমাদের এখানে রেজাল্ট দিয়ে দিচ্ছে পাস। এটা কিন্তু এরা কিন্তু বিদেশে পড়তে পারবে না। আমি এই প্রবলেমে পড়ছি পিএইচডি করতে যাই। দেখা গেছে যে আমাদের পরীক্ষার সার্টিফিকেটের মধ্যে লেখা ছিল মাস্টার ডিগ্রি ইন 1980 হেল্ড ইন 1981। ওরা এটা বুঝে না। তখন ওরা আমার কাছে গেছে যে আমি তখন আমার রেজিস্টারের থেকে চিঠি নিতে হয়েছে। ওই যে আমাদের যে ব্যাচ ওই যে ডিলে হয়েছে না এই বিভিন্ন আন্দোলনের ইয়েতে, সেখানে সেশন জট, এই সেশন জটের মধ্যে দিয়ে ওরা এটা রেজিস্টার বুঝে না। এখন আমারও বলে যে তুমি তোমার রেজিস্ট্রি থেকে ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রারের কাছ থেকে আমাকে চিঠি আনতে হয়েছে। সে তখন লিখে দিছে যে এটা এই পরীক্ষাটা এত তারিখে হওয়ার কথা ছিল, সেই তারিখে না হয়ে 2 বছর পরে হয়েছে। এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময় যে সেশন জটের কারণে এই কাজ, ওই উনি এক্সপ্লেন করে দিল রেজিস্টার, তখন ওরা মানছে। তার আগে কিন্তু আমাকে মাস্টার ডিগ্রি মানতেই চায় না। এই যে অবস্থা এখন, এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল না, ম্যাট্রিক পরীক্ষা দিল না, হইল না, এরা আটকিবে কোথায় জানেন? বিদেশে যখন পড়তে যাবে তখন আপনার এই মার্কশিটে তো কোনো মার্ক নাই। মার্কগুলো কি? মার্কশিট দিছে, সে তো পরীক্ষা না দিলে তো মার্কশিট দিতে পারবে না। যদি দিয়ে থাকে কীভাবে দিবে, জাজমেন্টটা কি? এবং হয়তো অ্যাভারেজ একটা দিয়ে দিছে, সে অ্যাভারেজ দিলে তো ওইটা ওখানে অ্যাকসেপ্টেবল হবে না। তার মানে এই দুইটা ব্যাচ গেছে, এরা কিন্তু ওই আমাদের মতন অটোপাত যারা করবে। তো আমি প্রফেসর হোসনারা বেগম, আপনি খুব সুন্দর একটা টার্মিনোলজি ব্যবহার করেছেন, বিশৃঙ্খলাতন্ত্র, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন গণতন্ত্রের জন্য তো নির্বাচন দরকার, নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণটা নিশ্চিত করতে হবে। তো সেই জায়গায় আপনি কি দেখেন যে নির্বাচন তো মাস্ট, নির্বাচন না হলে আপনার বিদেশ তো দূরে থাকলেও দেশেরই যাদের আপনার সামান্য ইনভেস্টমেন্ট করারও সক্ষমতা আছে, তারাও তো ইনভেস্ট করতে সাহস পাচ্ছে না যে কখন কি হয়। আর ইনভেস্টমেন্ট না হলে কর্মসংস্থান সৃষ্টি হবে না। কর্মসংস্থান সৃষ্টি না হলে এই যে জেনজি যাদেরকে বলতেছি, যুব জনগোষ্ঠী, তারা তো আরও বেশি বেপরোয়া হয়ে যাবে, তারা কাজ পাবে না, বিশৃঙ্খলা ঘটবে। তো এই জন্য ইনভেস্টমেন্ট দরকার, ইনভেস্টমেন্টের জন্য গণতন্ত্র দরকার। কিন্তু গণতন্ত্র মানে ভোটের একদিন, ওটাই কি আমরা যদি গণতন্ত্র বলি, তো ওই একদিন যা ঘটলো
তা ঠিকই ঘটেছে, ভালোভাবে ঘটেছে, কোনো অসুবিধা নাই। এই অবস্থা যদি সৃষ্টি করতে না পারেন তো ওই একদিনও তো কেউ মানবে না, ঠিক হয় নাই, প্রত্যাখ্যান করলাম, এই গণতন্ত্র মানলাম না, তাহলে লাভ হলো কি? তো সেই জন্য গণতন্ত্র খুবই দরকার। কিন্তু ওই দিন গণতন্ত্র উনি মাথা মানে করছেন যে একদিন নয়, সেটা বুঝি, কিন্তু তারপরেও একদিনটা মুখ্য, একদিন নিশ্চিত করেন, তারপরে একদিন আগে নিশ্চিত করেন। তো ওই একদিনটা নিশ্চিত করেন যে যা হয়েছে সুন্দর হয়েছে, ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে, আগামীতে আরো ভালো হবে। তো এভাবে সবাই যেন মেনে নেয়। এই মেনে নেবে না, অথচ একদিন আপনি 4,000-5,000 কোটি টাকা আপনি ব্যয় করবেন, কোনো লাভ হবে না, সেটা তো হলো না। রিয়েল ভোটিং সিস্টেম এবং ফেইথ বাই দি পিপল অফ দি কান্ট্রি, এইটা হতে হবে। আর আমাদের যেটা আমি এনজিও কমিউনিটি থেকে, যেটা খুবই সময় খুব আমার নিজেরও মনটা খুব খারাপ হয়ে যায়, যে এক সময় আমাকে ডোনাররা আমাদেরকে টাকা দিতে বলতো মানবিক উন্নয়নের ট্রেনিং দাও, তারপরে কোয়ালিটি ডেভেলপমেন্ট ট্রেনিং দাও, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ট্রেনিং এবং কোয়ালিটি ট্রেনিংগুলো দাও, দিয়ে মানুষ যাতে মানুষের প্রতি মানবিকতা, মানুষের প্রতি সহমর্মিতা, মানুষকে ভালোবাসা এবং মানুষকে ভালোবাসা একটু মজা পাওয়া। এখন তো এটা শেষ হয়ে গেছে। আমি আমাকে ভালোবাসাই শেষ করতে পারি না, মানুষকে ভালোবাসা মজা একদম জিরো হয়ে গেছে। তো এইটা সৃষ্টি করা দরকার। আর উন্নয়ন যেটা আপনি বলতেছেন, আপনি অর্থনীতিবিদ, অর্থনীতির নেতা, উন্নয়ন কি খালি অবকাঠামো তৈরি করার নাম উন্নয়ন? তো অবকাঠামো তৈরি হলো, কিন্তু সে অবকাঠামোর নিচে উপরে মানুষ মরে মরে থাকলো। আপনি বলেন যে হার্ডওয়্যার ঠিক করছেন, আপনি সফটওয়্যারে নজর দিচ্ছেন। হ্যাঁ, সফটওয়্যারে নজর দিচ্ছেন না, মানুষকে আপনার মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন না। সচিব স্যাররা বলতেছেন যে কি করবো বলেন, এই ডাক্তাররা তারা বলতেছে যে যারা ম্যাথস স্যাকমো, ওরা যান কোথাও ডাক্তার লিখতে না পারে। তারপরে আপনার কি বলা হয় আয়ুর্বেদ ইউনানি, তারা যেন কখনো কোথাও ডাক্তার নামে উচ্চারণ করতে না পারে। তারপরে হোমিওপ্যাথ, তারা যেন এ না করে। ইগোতে ভরপুর। আপনি এত ইগো, আসলে যত বেশি ডিগ্রি লেখেন, আপনি যদি ভালো ডাক্তার না হন, আপনি যদি রোগ সারাতে না পারেন, তার পেছনে সিরিয়াল আছে বলেন। বিদেশ থেকে কত ডিগ্রি নিয়ে এসে বসে আছে, কেউই তার রুগী নাই। তো কোয়ালিটি হতে হবে এবং মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। তো একের পর এক সংগ্রাম, বেকায়দা, সরকারকেও বেকায়দায় ফেলানোর চেষ্টা করছে। সরকারের প্রতি আমাদের, সরকারের কতটুকু ক্ষমতা আছে, কতটুকু পারবে, আর আমরা কতটুকু চাচ্ছি, সেই জন্য যমুনা ঘেরাও করতেছি, শাহবাগে ঘেরাও করতেছি। তো প্রত্যেক দিন হচ্ছে। তো এগুলো তো আমাদের, এগুলো কি সংস্কারের কোন পন্থা জানি না, উন্নয়নের কোন স্টেজ বুঝি না। তো রিয়েল উন্নয়ন আমাদের হয়নি। রিয়েল উন্নয়ন করতে গেলে আপনার ভালো মানুষদেরকে স্বীকৃতি দিতে হবে, দুর্নীতিবাজদেরকে একদম নিরপেক্ষতার সঙ্গে ফাইন্ড আউট করতে হবে, করে তাদেরকে হয় তওবা তাচ্ছিল্য করান, অথবা কি শাস্তি দেন। আর যদি অল্প বিস্তর হয়ে থাকে, তারা যদি ভালো পটেনশিয়াল হয়ে থাকে, তওবা করে তার পথে আসুক, মানুষের জন্য কাজ করুক। অর্থাৎ মানুষ নিয়ে কর্মসূচির ব্যবস্থা সরকারের কাছে খুবই কম। আমাদের এখান থেকে, আমি 2 সপ্তাহ লন্ডনে থেকে আসলাম, তার অনেকের সাথে কথাবার্তা হলো। আমাদের এদেশ থেকে যারা বিদেশে যায়, পয়সা রোজগার করে, এদেশের তো অক্সিজেন পর্যন্ত গ্রহণ করে না। বিদেশে যে আপনার তারা তো টাকা পাঠাচ্ছে, কিন্তু তারা যত টাকা পাঠাচ্ছে সেম মানের অন্য দেশ থেকে, আপনার ইন্দোনেশিয়া, ফিলিপাইন, এই সেম র্যাঙ্কের
তারা বিদেশে গেছে 5 গুণ বেশি বেতন পায়। বলে আমাদের মনটা খারাপ হয়ে যায়, ওদের সরকার কিভাবে যোগাযোগ করেছে, তা বেশি বেতন পাচ্ছে, আমাদের সরকার পারে না কেন? তাদেরকে বুঝাতে হয় যে আমাদের তাদের কোয়ালিটির একটা পার্থক্য আছে না, ল্যাঙ্গুয়েজ তাদের সরকার তাদেরকে কোয়ালিটি বানাইতে পারছে, আমাদের সরকার কোয়ালিটি বানাতে পারে নাই কেন? আমরা কি কোয়ালিটি হতে চাই না? আমরা তো নিজেরা পরিশ্রম করে এখানে আসছি। জাপান 2 লক্ষ লোক নেবে, আপনার হলো আমাদের কেয়ার গিভার নেবে। নেপালের মতো একটা রাষ্ট্র, তারা অনেক পাঠাইছে, আমরা 50,000-ও পাঠাতে পারি নাই। তো তাহলে আমরা খালি যদি বলি যে একের পর এক বিল্ডিং, একের পর এক ইনফ্রাস্ট্রাকচার করব, আর কেনাকাটা করব, তার মধ্যে পিসি নিব, পিসি মানে প্রকিউরমেন্ট কমিশন পাবো, এই দিয়ে আমরা আমাদের পেট পূজা করব, আমাদের বংশবালাকে একদম আমরাই সব কিছু করে দেব, কারণ খোদা তাআলার করার কিছু, আর খোদা তাআলার উপর কোনো দায়িত্ব দিচ্ছি না, আমরাই আমাদের 14 পুরুষকে একদম একেবারে ধনাঢ্য করে রাখবো। তো এগুলো এই অবস্থা করে তাদের ইতিহাস দেখেন তো, কি তারা ভালো আছে? এগুলো যারা করেছে মানুষকে ভালোবাসেনি, তারা তো কে কোথায় ভালো থাকলো কবে? এই রেজিম দেখেন, ওই রেজিম দেখেন, যার ইতিহাস নেন, এই ধরনের অন্যায় করে আপনার আত্মসাৎ করে মানুষের প্রতি বৈরিতা করে নিজের পরিবারের লোকজনক যেমন ভালোবাসবো অন্যকেও তেমনি ভালোবাসবো, এটাই তো মানবতা, এটাই তো ধর্ম, এটাই তো ফরজে আইন, হকুল ইবাদ। এইটাকে একদম শেষ করে দিয়ে হকুল্লাহ শুধু মসজিদ বানাচ্ছে, মসজিদে ভর্তি, যে মসজিদে হকুল ইবাদ করার সুযোগ নাই। ওই নামাজ আর আল্লাহর কথা ছাড়া মানুষের কল্যাণ হবে কি করে, সে কথা এখানে বলা যাবে না। সেটা বলতে গেলে মসজিদ থেকে বের হয়ে যায় করতে হবে। তাহলে মসজিদটা শুধুমাত্র ফরজে আইন কিন্তু দুটাই, হকুল ইবাদ এবং হকুল্লাহ, দুটাই ফরজে আইন, কিন্তু হকুল ইবাদ মসজিদের মধ্যে করা যাবে না। মসজিদ ইজ অনলি রেস্ট্রিক্টেড ফর হকুল্লাহ, মানে ঈশ্বরের জন্য, আল্লাহর জন্য শুধু। আর মসজিদের বাহিরে আপনার হকুল ইবাদ করতে পারবে, কিন্তু হকুল ইবাদ চিন্তা না করে আমি কেমনি আমার আত্মসাৎ করব, আত্মপুষ্টি হব, আমার নেপোটিজম করব। তো তারপর ইতিহাসও নেই না যে কে এইরকম করে সে সুখী হয়েছে, সে ভালো হয়েছে, তার কি উন্নয়ন ঘটছে, খোঁজ দিয়ে দেখেন খুব একটা পাবেন না। কিন্তু এটা বোঝানো হচ্ছে না। আর যারা ভালোভাবে চলে তাদেরকে প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিলে 2 লাখ করে টাকা দেখ, তোমার ইউনিয়নের ভেতরে আপনার একটা যৌথ কমিটি বানিয়ে দেখ, সেন্ট্রালেরও 2-1 থাক, যে ভালো ভালো লোকগুলোকে একটু একটা ক্রেশ দাও, পুরস্কার দাও, তারা বুঝুক যে আমরা ভালো থাকাতে অন্তত সরকার আমাদের চিনেছে, সরকারের খাতায় আমাদের নাম যাচ্ছে, আমরা এই 2,000 টাকা পুরস্কার পাইলাম, একটা সার্টিফিকেট পাইলাম, একটা ক্রেশ পাইলাম। ভালো লোককে রিকগনিশন তো দেওয়ার কোনো ব্যবস্থা নাই, ফলে ভালো গ্রো করার কোনো পদ্ধতি আমাদের দেশে হচ্ছে না। আমাদের দেশে নিজে নেব, নিজে খাবো, অনেক খাবো, খুবই খাবো। ডক্টর জামাল, আপনি শুনছিলেন এবং এই আলোচনাটার মধ্যে গণতন্ত্র, নির্বাচনকে আমরা টেনে নিয়ে আসবার চেষ্টা করেছি, যেহেতু এটা প্রধান একটা গুরুত্বপূর্ণ বিষয়। একদিনের গণতন্ত্র যেমন গণতন্ত্র নয়, আবার একদিনের গণতন্ত্র যখন আপনি করতে পারেন না, তখন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনার একদিনের গণতন্ত্র যদি আমি করতে না পারি, এটা হলো চরম ব্যর্থতা আমার। কারণ হলো ওই দিনকার সিদ্ধান্তটাই তো প্রতিফলিত হবে রাষ্ট্র পরিচালনায় কারা নির্বাচিত হয়ে আসতেছে। সেই পরিচালনার মধ্যে যদি খারাপ লোক চলে আসে, তাহলে তো আপনি বিরাট ঝামেলার মধ্যে পড়ে গেলেন। আমি আগামী 5 বছর পর্যন্ত এই মেয়াদে আপনি তখন কিন্তু এই প্রবলেম লয়ে আপনার দিন কাটাতে হবে। আমাদের গত 24শে জানুয়ারিতে ভোট হলো না, 7ই জানুয়ারি, 7ই জানুয়ারি 24 সালের 7ই জানুয়ারি তো একদিনের গণতন্ত্র হয়েছিল। তার আগে 18 সালে একদিনের গণতন্ত্র হয়েছিল। তার আগে 14 সালে একদিনের গণতন্ত্র হয়েছিল। একদিনের গণতন্ত্রই ঠিক করে
সেটাই হয় আলোচনা নাই তো। করছি, সেটাই এটা যদি একদিনে ওই দিনটা যদি সঠিকভাবে আপনি নির্বাচনী, এটা তো নির্বাচনী পরীক্ষা, যেমন আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে গেলাম, সেই দিন আমি ওই পরীক্ষায় যদি ভালো না করতে পারি, তাহলে আমার বাকিগুলা তো, বাকি পেপারগুলো তো পাশ করিও লাভ নাই, এটাতে আমি ফেল। এই যে ফেইলিউরটা, এই ফেইলিউরটা যদি সর্বজন বিদিতভাবে স্বীকার না করি, এই ভুলটা যদি আমি স্বীকার না করি, তাহলে কিন্তু আপনার আমি কোনোদিন ঠিক হইতে পারবো না। এখন ধরেন আপনি সংস্কার কিসের করবেন? পুরা বডির মধ্যে প্রবলেম, পুরা রাষ্ট্রের ভিতরে প্রবলেম, এবং সেই জায়গায় এক দুই জায়গায় যদি ঠিক করেন, আর অন্য জায়গায় যাই আবার এটার উল্টে দিবে, উল্টে যাবে। তার মানে কি, আপনার নিয়মটা প্রত্যেকের জন্য প্রযোজ্য, এবং আইন যেটা হবে সেই আইন এভরিবডি উইল হ্যাভ টু ফলো, এবং সেই ফলো করার মধ্য দিয়ে আমি যদি মানে ধরেন যে কোম্পানির হেড যে একজন, সে যদি কোম্পানির হেড হয়ে নিয়ম ভাঙে, তাহলে নিচেরগুলো কি করবে? ড্রাইভারে যদি তেল চুরি করে, এটা অন্যায় কিছু না, কারণ আপনি তো বড় চুরি করতেছেন। সেই লোকে এখন এখান থেকেই তো জন্মটা কিন্তু গোড়া থেকে হয়, উপরের থেকে, এটা নিচের থেকে হয় না। নিচের থেকে এটাকে উপরের দিকে করতে পারে না। নর্মালি আপনার উপরের থেকে হওয়ার পরে এরা দেখে যে কি করে এই লোক, আমার বস কি করতেছে। বস যখন দেখা যায় বেলাইনে চলে, তখন সেও আস্তে আস্তে পিয়ন দারোয়ান বাকি সব এগুলো কিন্তু বেলাইনে চলে যাবে। তার মানে কি, আপনার রাষ্ট্র পরিচালনা বলেন, পরিবার পরিচালনা বলেন, ছোটোখাটো ব্যবসা দোকান পরিচালনা বলেন, ব্যাংক পরিচালনা বলেন, ইন্স্যুরেন্স কোম্পানি বলেন, যত রকমের বিজনেস হাউস আছে, সব কিছু একই সূত্রে কিন্তু নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে। তখন কিন্তু আপনার দেখবেন যে রাষ্ট্রের স্থিতিশীলতা আসে। যেমন আপনার ধরেন আমেরিকাতে আপনার বার্নি ম্যাডফ নামে এক লোক, শেয়ার মার্কেটের বড় জালিয়াত, তাকে আরেক লোক আপনার বোস্টনের এক লোক ম্যাথমেটিক্সের ছাত্র, সেই মডেল বাইর করেছে, এ কীভাবে খালি লস করে না, প্রফিট করে খালি। সে এটার উপরে ম্যাথমেটিক্যাল মডেল বাইর করছে, বাইর করে দেখা গেল যে জালিয়াতি করতেছে। তখন সে যখন এগুলো নিয়ে চিল্লাচিল্লি করলো, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তখন তারা একদিন ডাকে বললো, কিরে ভাই, তুমি যে এগুলো বুঝতেছ, এটা কদ্দূর সত্যতা আছে? সে তখন এটা প্রমাণ করে দেখানোর পরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, ওই বার্নি ম্যাডফের বিরুদ্ধে। তারা গ্রেপ্তার করছে, চার্জ গঠন করছে, কয়েকদিন তার সাথে ইন্টারোগেশন হয়েছে। হওয়ার পরে তারা এটা করলো, করার পর দেখা গেল যে তার 150 বছরের জেল হয়েছে আমেরিকায়, এবং সে 5 বছর পরে জেলখানায় মারা গেছে। মানে এটা হলো বিচারের যে শাস্তি, সেটা কিন্তু 150 বছরের তার জেল হয়েছে, সেখানে সে 5 বছর পরে অটোমেটিক্যালি হার্ট অ্যাটাকে মারা গেছে জেলখানাতে। তার মানে কি, ন্যাচারাল ইয়েতে গেছে, কিন্তু বিচারও কিন্তু ঠিক আছে, বিচারও তারা একবারে কোনো রকমের কম্প্রোমাইজ করে নাই। এখন আপনি বিচার করার সময় যদি আপনি চিন্তা করেন যে এইটুকু এরে বাদ দিয়ে এরে করবো, এটা এই অন্যায় এইভাবে, এটা তো অ্যাক্রস দি কান্ট্রি, পুরা দেশের প্রতিটা জনগণ এইটার সুফল পাইতে হবে। কুফল হলেও পাবে, সুফল হলেও পাবে, কিন্তু তার ভাগেই যাবে। এবং সে গরিব হয়ে থাকতেছে কি, বিকজ আমি রাষ্ট্র ঠিক মতন চালাইতে পারতেছি না, আমি যারা রাষ্ট্র পরিচালনা করতেছি আমরা সঠিকভাবে চালাইতেছি না বলেই ওই লোকটা ক্ষতিগ্রস্ত হইতেছে, সে গরিব থাকিয়ে যেতেছে, তার ছেলে মেয়ের পড়াশোনা সে ভালো জায়গায় পড়াইতে পারতেছে না। তার মানে শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আপনি বৈষম্য দেখেন, এখানেও কিন্তু আছে বৈষম্য বিরোধী যে কথাটা। এখন বৈষম্য বিরোধীর আন্দোলনের অংশীদার যারা, তারা আপনার যদি আবার বৈষম্য করে, তাহলে কিন্তু ওনাদেরও ছাড় হবে না, ওনারাও কিন্তু এই ইয়ের মধ্যে পড়ে যাবে। কারণ হলো মানে নিয়মের বাইরে যেই চলবে সে কিন্তু এখানে আপনার শাস্তির আওতায় চলে আসবে। এটা কিন্তু প্রকৃতির নিয়ম, এটা কিন্তু মানে দুনিয়ার যে আইন কানুন আছে এগুলো ছাড়াও প্রকৃতির নিয়মে কিন্তু মানুষ এইভাবে ধ্বংস হয়ে যায়। অনেক লোক আছে যারা অন্যায় করছে, জীবনে বেনিয়মে চলছে, সে নিয়মে ডিসিপ্লিন মানে নাই, তার নিজের ধর্ম মানে নাই, নিজের পারিবারিক রুলস রেগুলেশন মানে নাই, কোম্পানির রুলস রেগুলেশন মানে নাই,
তার শাস্তি অবশ্যই একদিন হবে। এটা নোবডি ক্যান স্টপ দ্যাট। আমরা দেশের যারা জনগণ, আমরা যে প্রকৃতির মানুষ, আমাদের শাসকও নাকি ওই প্রকৃতির, এটা তো ইসলাম ধর্ম বলে, এটা ধর্ম মতে। তো এখন ওই আমাদেরই তো অপরাধ, আমরা কেন অন্তত ধর্ম বিশেষ করি, হজ করছি, মসজিদে যাচ্ছি, নামাজি আমি, অথচ নামাজ পড়লো আর পড়লো না, এর মধ্যে কিন্তু পার্থক্য হলো যে সে কোনো অন্যায় করতে পারবে না, অন্যায় অনিয়ম করবে না, সেই হলো নামাজি। তো আমরা রীতিমতো নামাজ পড়তেছি, অন্যায় করতেছি। আমাদের ধরেন ধর্মে আছে যে লাইসা আলিল ইনসানি ইল্লা মা সা, আল্লাহ যে মানুষ যা করবে তার ফল সে পাবে। তো আমি যেটা দেখলাম, আমাদের একটা ক্যান্সার হাসপাতাল আমরা করেছি বাংলাদেশের মধ্যে, অত্যাধুনিক এমন অত্যাধুনিক মেশিন নিয়ে আসছি আমরা বগুড়ায়, রোবোটিক এবং টমোথেরাপি, ওই মেশিনই অটোমেটিক আপনার সিটি স্ক্যান করে প্রয়োজন হলে, কোথায় কি করা লাগবে সেখানে সেইভাবেই ওই ওই সুনির্দিষ্ট ওই সেলটাকে আপনার দেবে, ফলে আপনার অন্য বডির কোনো ক্ষতি হবে না। তো এভাবে যে ইয়ে করতেছি আমরা, এত ক্যান্সার মানে এত সাকসেস রেট আমি নিজে না দেখলে আমি নিজে বিশ্বাস করতাম না যে এভাবে সাধারণ রোগীর রোগ থেকে যেমন মানুষ পরিত্রাণ পাচ্ছে তেমনি ইনশাল্লাহ সেরে যাচ্ছে। তো এটা না করলে তো হতো না। তো এইটা ধরেন এটা করলাম, তেমনি আবার ওপেন হার্ট সার্জারির সেটার আমার 2.5 লক্ষ টাকা দিয়ে ইনশাল্লাহ করে ফেলতেছি আমরা। ওই জিনিসই 10 লক্ষ টাকা ঢাকাতে এসে করতে হচ্ছে, বাহিরে গেলে তো আবার অন্য টাকা যোগ হয়। তো চেষ্টা করলে বা মানুষ যদি ইচ্ছে করে, নিয়ত ভালো থাকে, সবাই মিলে ঐক্যর সাথে করে, তো তাহলে ফল তো পাওয়া যায়, আল্লাহ ফল দেয়। কতটা আশাবাদী আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের ব্যাপারে বাংলাদেশে? আমি আশাবাদী। আমাদের প্রধান উপদেষ্টা তো বলছেন যে আমরা কি বলা হয় ফেব্রুয়ারিতে যে ভোট হবে এইটা বিশ্বনন্দিত হবে, একদম খুব ভালোভাবে ভোট আমরা করব। তো এইটা কিন্তু সেরকম তো ইতিহাসের সেরা নির্বাচন আমরা 24-18 তো দেখেছি। কোনোটা প্রাক্তন সেনাপ্রধান বলেছেন, কোনোটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ইতিহাসের সেরা নির্বাচন। এটা তো উনি বলছেন, উনি তো একটা পার্টিজান, উনি ধরেন একটা পক্ষ, এই যে বড় দুই পক্ষের একটা পক্ষ। আর বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান উনি তো অ্যাটলিস্ট তেমন কোনো পক্ষের লোক না। তো ওনারা যদি ইচ্ছে করেন তো পারা উচিত, পারবে না আমার বিশ্বাস। কিন্তু আমরা যদি এত বিশৃঙ্খলা করি তাহলে হয়তো ভোট হইতেই দিল না, তখন কিন্তু আমাদের দেশে দুর্ভিক্ষ আসবে যদি ইলেকশন না হয়। রাজনৈতিক সরকার যদি না আসে তো ইনভেস্টমেন্ট আসবে না। কারণ আমরা তো ইনভেস্টমেন্ট সামিটেও আসছিলাম, অনেক ইনভেস্টরদের সাথে কথা বলছি, তারা বলতেছে যে আমরা আসছি কিন্তু আমরা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে ইনভেস্ট করব না। হ্যাঁ, জিজ্ঞাসা করে যে তোমাদের ইলেকশন কবে হবে। হ্যাঁ, ইলেকশন আমার অভিজ্ঞতা, আমার সাথে কয়েকজনে বলে তোমাদের ইলেকশন কবে হবে, এগুলোই অনুভব কথাবার্তা শুনেছি। তো এখন বিষয় হলো কাজে ইলেকশনটা দরকার। আমাদের সরকারও বর্তমান উপদেষ্টা উনি ইলেকশন করার বদ্ধপরিকর, ইলেকশন হবে। কিন্তু রাজনৈতিক পার্টিগুলো যদি ছাড় না দেন, ধরেন যে পিয়ার পদ্ধতি, এইটা 2টা কক্ষ, তো এবারের মানে একটা কক্ষ হোক আর একটা কক্ষ না আগে যা ছিল তাই থাকুক। তারপরে আপনার অন্য জিনিসগুলো এরকমের জুলাইয়ের যে সনদ, এই সনদটাও মধ্যে কি করতে হবে, একটু ছাড়া না করলে, কম্প্রোমাইজ না করলে তো আপনি অ্যাডভান্স করতে পারবেন না। তো এই কম্প্রোমাইজ আমরা জনগণ কেন
আমাদের পার্টি প্রধানদেরকে, পার্টির নেতাদেরকে বলতেছি না যে আমরা এগুলো বুঝি না, আপনারা কম্প্রোমাইজ করেন, কে কতদূর সামনে আসা যায় এই কম্প্রোমাইজ করেন। তারপরে আপনার কনসেনসাস কমিটি যেটা, সেই কমিটি তো এই কাজেই বসছে, ডায়লগ চলছে অনবরত। তারপরে ডায়লগ ব্যর্থ হচ্ছে, ব্যর্থ হয়ে যদি রাস্তায় যেতে হয়, এমনি রাজনৈতিক পার্টি ছাড়াই রাস্তা বন্ধ, আবার রাজনৈতিক পার্টিরা যদি রাস্তা বন্ধ করে তাহলে কি কি হবে? ডক্টর জামালউদ্দিন, আমরা একটু শেষের দিকে চলে এসেছি, জাস্ট মিনিট তিনেক সময় আপনার জন্য ক্লোজিং রিমার্কস হিসেবে। আপনার এখন আমাদের নির্বাচনটা দরকার। এই নির্বাচনের মধ্যে ঐক্যমত যদি না হয়, তাহলে কিন্তু আপনার নির্বাচন নিয়ে যদি এখনো মানুষ সন্দেহ করে, কারণ 1991 সালে আমাদের মনে আছে কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়ার পরে 90 দিনের ভিতরে কিন্তু ইলেকশন হয়ে গেছে। সেই 90 দিনে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন হয়েছে। বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তখন 78 দিনের মাথায় নির্বাচন হয়েছিল। হ্যাঁ, মানে 3 মাসের ভিতরে হবে। আবার 2008 সালে নির্বাচনের তারিখ ঘোষণা ইরশাদ সাহেবের 8 সালে না 7 সালে 2007 সালে না 11 জানুয়ারি বিএনপি ক্ষমতায় ছিল, ইরশাদ সাহেবের নমিনেশন বাতিল হয়ে গেল নাকি, তাকেও ইয়ে করতে দেওয়া হলো না। ইলেকশন হবে, সেই ইলেকশন কমিশন বন্ধ করে দিয়ে 111 আলো কি হলো, মাথার উপরে আমাদের পড়ে গেল, বাস পড়লো। এখন মাথার উপরে বাস পড়লো। এটা এখন নির্বাচনে হলো সর্বোত্তম পদ্ধতি সরকার পরিবর্তনের, এবং সেটা বাংলাদেশের সব মানুষে বিশ্বাস করে যে নির্বাচনটা হয়ে গেলে একটা স্থিতিশীলতা আসবে। এখন কিন্তু বাংলাদেশ স্থিতিশীল না, যদিও আমরা গায়ের জোরে কথা কই যে স্থিতিশীল না, এখনো কিন্তু মানুষের সন্দেহ। ইনভেস্টমেন্ট নাই তো, না ইনভেস্টমেন্ট। ওরা বলতেছে যে চাইনিজ ইনভেস্টার, ওরা বলতেছে যে হসপিটালের জন্য এক লোক গেল ওইখানে, ওদের অফিসে আমার নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তারা আমার জিজ্ঞাসা যে তোমাদের ভোট কবে, আমি বললাম যে ভোটটার ব্যাপারে তো আমি তো শিওর হয়ে বলতে পারি না, সরকার বলতেছে যে ফেব্রুয়ারিতে। ক্ষুদ্র ঋণের কিস্তি দিতে পারছে না, কারণ বলে আমার রোজগার নাই, আমরা আয় করতে পারছি না, আমাদের ব্যয় বেশি। এই ফসলাদি করে কয় ফসলই নিয়ে যান, ফসল তুলেছি কিন্তু বাজারে দাম পাচ্ছি না। তারপরে যে টাকা খরচ হয়েছে আপনার সার, তারপরে আপনার মেডিসিন, বিভিন্ন কীটনাশক ইত্যাদি ইত্যাদি যে বাকি পড়ে আছে, ইরিগেশন আরো বাকি পড়ে গেছে, করেন। তেমনি আবার আলু, এইবার আলু আমি কৃষি মন্ত্রণালয়ে ছিলাম, কারণ কোল্ড স্টোরেজ ওনার অ্যাসোসিয়েশন গ্রেটার বগুড়ার আমি সভাপতি, তো তাদের কোল্ড স্টোরেজের এবারে বেশিরভাগই হলো যারা ফার্মার, তারাই কোল্ড স্টোরেজে আলু রাখছে। তো সচিব বললেন যে আপনারা চাইলেন 22 টাকা দর, আমরা দর নির্ধারণ করে দিছি, তার কমে বিক্রি করেন কেন? তো পৌঁছে যাবে, কেউ নিচ্ছে না। এদিকে ঘরে ঘরে যে আলু আছে, কোল্ড স্টোরেজের আলু নেবে না, ঘরের আলুই আপনার 12 টাকা 14 টাকা দরে বিক্রি হচ্ছে। আবার ঢাকাতে ঠিকই দর বেশি, এক জায়গা থেকে আর এক জায়গায় কমিউনিকেশনের জন্য এত পার্থক্য, আপনার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট ঠিক নাই, যার ফলে মানুষ, কৃষক নাজেহাল, মানুষের হাতে পয়সা নাই। তো এই অবস্থায় যদি ইনভেস্টমেন্ট না হয়, ছেলে মেয়েরা বেকার, শুধুমাত্র অল্প জমি, সেই জমির থেকে যে আয় হয় কোনো মতে খাইতে পারছে, কেউ খাইতে পারছে না, 3 বেলা আত্মহত্যা করছে অনেকে। তো এই অবস্থায় যদি ইলেকশনটা ঠিক মতো না হয়, আপনার হোম অ্যান্ড অ্যাব্রোডের কোনো ইনভেস্টমেন্ট না হয়, তো আমাদের সামনে খুবই দুঃখ আছে এবং আমাদের দুর্ভিক্ষ আসবে। তো সেজন্য জাতির যারা বিভিন্ন লেভেলের নেতা নেত্রী আছেন, তাদেরকে তো ইতিহাস খাতির করবে না, তাদের সচেতন হওয়া উচিত
তাদের কম্প্রোমাইজ করা উচিত। রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে বলা উচিত যে আপনারা কম্প্রোমাইজ করেন। রাস্তায় সংগ্রাম আর মানুষ দেখতে চাচ্ছে না। মানুষ দুমোটা খেয়ে পরে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবে, ভালো মানুষ গন্ডগোল চাচ্ছে না। কোনো মানুষ এ ধরনের বিশৃঙ্খলা পছন্দ করছে না। ডক্টর জামাল, এইটাই তো অস্থিরতার আপনি উনি যে পয়েন্টগুলো বললো মোস্ট ভ্যালিড পয়েন্ট। এগুলা কিন্তু আপনার বিজনেস এনভায়রনমেন্ট বলেন, মানুষের আস্থার প্রশ্ন, সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। এখন ধরেন আপনার যদি এখন রাস্তায় বাইরে হলে অনিশ্চয়তা খুবই ক্ষতিকর দেশের জন্য, রাষ্ট্রের অনিশ্চয়তা, অসহিষ্ণুতা, হ্যাঁ অসহিষ্ণুতা, সহ্য করতে চাচ্ছে না কেউ। এগুলা মানে আপনার এটা কেউ কারণে মানতেছে না, সহ্য করতেছে না। এটা কোন ধরনের এক সমাজে বাস করবেন না? হ্যাঁ, এটা আপনার এইভাবে বেশি দিন চললে এটা খুবই ক্ষতিকর দিকে প্রভাবিত যাবে। এটা কিন্তু ইয়েতে বলা যায় যে এটা কিন্তু অনিশ্চয়তা একটা জাতিকে ধ্বংস করার একটা জন্য বড় রোগ এটা। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর সারা বেগম এবং ডক্টর জামাল উদ্দিন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমার অতিথিরা বলছিলেন যে বাংলাদেশ এখনও স্থিতিশীল নয় এবং নির্বাচন ছাড়া দেশে আসলে স্থিতিশীলতা অর্জন করা সম্ভব হবে না। অনিশ্চয়তায় ভরপুর দেশ, এখানে অনিশ্চয়তার বাইরে অসহিষ্ণুতা আছে এবং যেটা কোনো অবস্থাতেই দেশের জন্য কল্যাণকর নয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে আস্থার কিছুটা সংকট, সেখানে স্বচ্ছতারও অনেক ক্ষেত্রে অভাব, ইনভেস্টমেন্ট সেটা অভ্যন্তরীণ বা বৈদেশিক বিনিয়োগ, সেখানেও বিপুল পরিমাণে অনিশ্চয়তা বা তেমন কিছু লক্ষণীয় নয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী কোনো সংস্কার এখন পর্যন্ত দৃশ্যমান নয়। সংস্কারের কথা যদিও অনেক বেশি বলা হচ্ছে এবং বন্দোবস্ত এই শব্দটা উচ্চারিত হচ্ছে, কিন্তু তেমন কোনো রাজনৈতিক বা নয়া বন্দোবস্তের লক্ষণও স্পষ্ট নয়। আর সব মিলিয়ে গণতন্ত্রের উত্তরণটা খুব জরুরি ওনারা বা দুজনই মনে করেন। তবে নিঃসন্দেহে আমরা যখন গণতন্ত্রের কথা বলি অনেক সময় অনেকে বলেন যে একদিনের গণতন্ত্র না, একটা গণতন্ত্রের স্থায়ী রূপ তারা দেখতে চান। গণতন্ত্র আসলে ট্রায়াল অ্যান্ড এররের বেসিসে চলে, আমরা একটু সেখান থেকে অনেকখানি পিছিয়ে আছি এবং পিছিয়ে আসার একটা বড় কারণ যেটা ওনারা দুজনেই বলছিলেন যে একদিনের গণতন্ত্রই আমরা আগে নিশ্চিত করি। সেটা যদি নিশ্চিত করতে পারি এবং ধারাবাহিকভাবে করতে পারি, বাকি দিনগুলোর গণতন্ত্র হয়তো নিশ্চিত করাটা সহজতর হবে। কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত না করতে পারছি, সেই সদিচ্ছা বা মনস্তত্ত্বে সেই সংস্কার আমরা যতক্ষণ পর্যন্ত না করতে পারছি যে একদিনের গণতন্ত্রটা করতে হবে, ততক্ষণ পর্যন্ত আসলে বাকি বিষয়গুলো কথাবার্তার মধ্যে থাকবে, মস্তিষ্কও থাকবে না, বাস্তবায়নও দেখা যাবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।